প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আবার একটি ক্লাস নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের জ্যামিতির অংশ থেকে চতুর্ভুজ নিয়ে আলোচনা করব। চতুর্ভুজের খুব প্রাথমিক বিষয় নিয়ে তোমাদের বইতে একটা আলোচনা আছে। আমিও চেষ্টা করবো তোমাদের এই বিষয়ে একটা প্রাথমিক ধারণা দেওয়ার জন্য। চতুর্ভুজ দেখো, চতুর্ভুজ শব্দটাকে যদি আমরা দুভাগে ভাগি তাহলে দাঁড়াচ্ছে যে চতুর্ভুজ মানে চতুর একটা অংশ, ভুজ একটা অংশ। চতুর মানে হলো 4 আর ভুজ মানে হলো বাহু, অর্থাৎ 4 বাহু। তাহলে আমরা এরকম সরাসরি বলতে পারি যার 4টা বাহু আছে তাকে চতুর্ভুজ বলে। কিন্তু এরকম করে লিখলে তো সংজ্ঞাটা সুন্দর হলো না। আমরা একটু সুন্দর করে সংজ্ঞাটা লেখার চেষ্টা করব। কিভাবে দেখো, যে আমি এখানে লিখে দিয়েছি 4টি রেখাংশ দ্বারা সীমাবদ্ধ চিত্র বা ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। দেখো আমি আবার বলছি, 4টি রেখাংশ দ্বারা সীমাবদ্ধ চিত্র বা ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। ঠিক আছে, তোমরা লেখো। দেখো এই যে এখানে আমি 4টা রেখা দ্বারা একটা ক্ষেত্র বা একটা চিত্র অঙ্কন করেছি, এই জন্য এটা একটা কি চতুর্ভুজ। ঠিক আছে, তাহলে তোমরা সংজ্ঞাটা লেখো এবং এই ছবিটা অঙ্কন করো। এইবার আমরা পড়ব চতুর্ভুজের বৈশিষ্ট্য। দেখো, আমরা যদি চতুর্ভুজের দিকে তাকাই তাহলে আমরা কিছু বৈশিষ্ট্য খুঁজে পাই। কি বৈশিষ্ট্য? যে চতুর্ভুজের 4টি কৌণিক বিন্দু বা শীর্ষবিন্দু আছে। হ্যাঁ, যেমন এই যে এখানে এই যে চতুর্ভুজ, এই চতুর্ভুজেরও 4টা কৌণিক বিন্দু বা শীর্ষবিন্দু আছে। কি কি এগুলো? এ, বি, সি এবং ডি। তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য লিখে ফেলো। এরপর 2 নম্বর যে বৈশিষ্ট্যটা, সেটা হলো 2টি কর্ণ আছে। দেখো এই যে এই রেখা, এই বিন্দু এবং এই বিন্দুর মধ্যে আমি একটা সংযোগ করে দিলাম, তাহলে এইটা হলো এই চতুর্ভুজের একটা কর্ণ। আবার এই বিন্দু আর এই বিন্দু আমি সংযুক্ত করতে পারি, তাহলে এটাও একটা কর্ণ। তাহলে চতুর্ভুজের কয়টা কর্ণ পেলাম আমরা? 2টা কর্ণ পেলাম। যেমন এই চতুর্ভুজের কর্ণ 2টার নাম, একটার নাম এসি এবং আরেকটার নাম বিডি। এই কারণে আমি লিখছি চতুর্ভুজের 2টি কর্ণ আছে, এসি এবং এখানে হলো এসি এবং বিডি। আচ্ছা, ইচ্ছা করলে তুমি অন্য কোনো নামও দিতে পারবো। আচ্ছা, 3 নম্বর যে বৈশিষ্ট্যটা, সেটা হলো এই যে এরকম একটা চতুর্ভুজ দিয়ে তার পাশে অক্ষরগুলো লিখে আমরা চতুর্ভুজকে নির্দেশ করতে পারি। যেমন উপরে যে চতুর্ভুজটা আমরা লিখেছি এ বি সি ডি, সেটা বাংলা না আমরা ছবি দিয়ে বোঝানোর জন্য এরকম একটা সিম্বল দিব, দিয়ে বলবো যে এ বি সি ডি, এ বি সি ডি দ্বারা চতুর্ভুজ নির্দেশ করা হয়। ঠিক আছে, অর্থাৎ বাংলা আমরা এর কথা নাও লিখতে পারি যে এ বি সি ডি একটি চতুর্ভুজ, এটা না লিখে জাস্ট এরকম করে লিখে দিলেই বোঝা যাবে যে এ বি সি ডি একটা চতুর্ভুজ। ঠিক আছে, তাহলে তোমরা বৈশিষ্ট্যগুলো লেখো। ওকে, তাহলে আমরা কি পড়লাম? চতুর্ভুজ। চতুর্ভুজ মানে কি? 4টি রেখাংশ দ্বারা সীমাবদ্ধ চিত্র বা ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। এই যে আমরা 4টি রেখাংশ দ্বারা একটা ক্ষেত্র অঙ্কন করছি, এই কারণে এটা একটা কি চতুর্ভুজ। ওকে, এই অক্ষরগুলো দেওয়ার সময় তোমরা খেয়াল রাখবে এ বি সি ডি, এখানে এ এবং সি এবং বি এবং ডি সবসময় বিপরীত কোণায় থাকবে। এর পরে সি দিলে কিন্তু হবে না, এমন ভাবে তোমরা দিবা যাতে এ এবং সি, বি এবং ডি পরস্পর বিপরীত কোণায় থাকে। ওকে, এরপরে আমরা 3টা বৈশিষ্ট্য পড়েছি। এরপরে আমরা পড়ব চতুর্ভুজের প্রকারভেদ। আচ্ছা, বিভিন্ন প্রকারের চতুর্ভুজ আছে, এর মধ্যে সাধারণত 6টা চতুর্ভুজ বেশি পরিচিত। কি কি? আয়ত, সামান্তরিক, বর্গ, রম্বস, ট্রাপিজিয়াম এবং গুড়ি। তো তোমাদের বইতে এই যে প্রথম 4টা আয়ত, সামান্তরিক, বর্গ এবং রম্বস সম্পর্কে আছে। আমি চেষ্টা করব এই সম্পর্কে তোমাদেরকে একটা প্রাথমিক ধারণা দেওয়ার জন্য। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি পরবর্তী অংশে। আমরা আসছি আয়ত সম্পর্কে। দেখো আয়তটা কি? এই যে আমরা যে চতুর্ভুজটা অঙ্কন করছি, এটা একটা আয়ত। ঠিক আছে, আগে আমরা এটাকে সংজ্ঞান করে নিই। কি সংজ্ঞা? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান। আমি আবার পড়ছি, যে চতুর্ভুজের
বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং কর্ণদ্বয় সমান তাকে আয়ত বলে। তো তোমরা সংজ্ঞাটা আগে লিখে নাও। হ্যাঁ জি, ঠিক আছে, আশা করি লিখতে পারছো। এই সংজ্ঞাটা লিখে, আমি তো ছবি উপরে দিয়েছি, তোমরা ছবিটা এই সংজ্ঞার নিচে দাও, যে এরকম একটা চতুর্ভুজ আঁকো, আয়ত আঁকো। তার মানে এই বাহু আর এই বাহুটা সমান হবে, বিপরীত বাহুটা সমান হবে, এবং এই বাহু আর এই বাহু সমান হবে এবং সমান্তরাল হবে। ঠিক আছে, আশা করি তোমরা সংজ্ঞা লিখেছো এবং ছবিটা অঙ্কন করেছো। এইবার আমরা আয়তের কিছু বৈশিষ্ট্য করব। তোমরা এখানে লিখে দিতে পারো বৈশিষ্ট্য। কি বৈশিষ্ট্য? প্রথম বৈশিষ্ট্যটা কি? আয়তের প্রতিটি কোণ এক সমকোণ। এই যে দেখো, এই আয়তটার দিকে যে আমরা তাকাই, এখানে যতগুলো কোণ আছে, 4টা কোণ আছে, এই 4টা কোণই হলো এক সমকোণ, মানে 90 ডিগ্রি করে। এই যে সিম্বলটা দিয়েছি, এটা হলো সমকোণের সিম্বল, আর পরিমাণটা হলো, যদি লিখে আমরা তাহলে কত, 90 ডিগ্রি বা এক সমকোণ। কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আচ্ছা, যদি আমরা দুইটা কর্ণ অঙ্কন করি এখানে, হ্যাঁ, এই যে কর্ণ তো আমরা আগেই পড়েছি যে বিপরীত কৌণিক বিন্দুর সংযোগ রেখা। এই একটা কর্ণ, এই একটা কর্ণ। এই যে দুইটা কর্ণ অঙ্কন করলাম, এরা পরস্পরকে সমান দুই ভাগে বিভক্ত করছে। এই কর্ণ, এই ডিসি কর্ণ এসি কে সমান দুই ভাগে ভাগ করছে। একটা হলো এখানে একটা বিন্দু দেই, সেট বিন্দু দেই ও, অর্থাৎ ডিসি কর্ণটা এই এসি কর্ণকে এ ও এবং ওসি অংশে সমান দুই ভাগে ভাগ করছে। আবার এসি কর্ণ এই বিডি কর্ণকে সমান দুই ভাগে ভাগ করছে। কি কি? ডিউ এবং ওবি অংশে। ঠিক আছে, এরপরে দেখো একই রকম, এখানে হবে একই রকম দুটি সেট স্কোয়ারের সাহায্যে একটি আয়ত আঁকা যায়। তোমাদের বইতে দেখবা যে দুটি সেট স্কোয়ারকে পাশাপাশি এমন ভাবে রাখা হয়েছে যাতে দুটি সেট স্কোয়ার দিয়ে একটি আয়ত অঙ্কন করছে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা পড়ব সামান্তরিক। সামান্তরিকের সংজ্ঞা ডাইরেক্ট করি আমরা, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। দেখো আয়তর মতোই, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, এটুকু আয়তের সাথে মিল আছে, এবং কর্ণদ্বয় অসমান, তাকে সামান্তরিক বলে। অর্থাৎ আগে কর্ণদ্বয় সমান লিখেছিল, এখন লিখবো কর্ণদ্বয় কি? অসমান, তাকে সামান্তরিক বলে। ঠিক আছে, তো তোমরা লিখে নাও সংজ্ঞাটা। আচ্ছা, সংজ্ঞাটা লিখে এই যে ছবিটা আমি তো উপরে দিয়েছি, তোমরা এই সংজ্ঞার নিচে অঙ্কন করো, হ্যাঁ, এবং নামকরণ করো ডি ই এফ জি। আমি এটা দিয়েছি, তোমরা ইচ্ছা করলে অন্য কোনো অক্ষর দিতে পারো। আচ্ছা, এইবার আমরা আসতেছি বৈশিষ্ট্যে। বৈশিষ্ট্য কি? কোনো কোণই সমকোণ নয়। দেখো আমরা আয়ততে পড়েছিলাম প্রত্যেকটা কোণই সমকোণ, কিন্তু এখানে আমরা এই যে সামান্তরিকের যে কোণগুলো দেখবো, 4টা কোণ, এটা কোনো কোণই সমকোণ নয়, অর্থাৎ 90 ডিগ্রি অপেক্ষা কম অথবা কি বড়। যেমন এই যে এটা 90 ডিগ্রি অপেক্ষা ছোট, কিন্তু এটা 90 ডিগ্রি অপেক্ষা কি বড়। এটা অপেক্ষা ছোট, কিন্তু এটা 90 ডিগ্রি অপেক্ষা বড়। অর্থাৎ কিন্তু ছোট হোক অথবা বড় হোক, কিন্তু কোনো কোণই কি হবে না? সমকোণ হবে না। ঠিক আছে, আচ্ছা, 2 নম্বর বৈশিষ্ট্যটা কি? কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আমরা আগেও দেখেছি যে আয়তের ক্ষেত্রে এমনটা ঘটে। এই যে একটা কর্ণ ডিএফ, এই যে একটা কর্ণ জিই, তাহলে এই বিন্দুটার নাম ও, তাহলে এই জিই কর্ণ ডিএফ কর্ণকে ও ডি ও এফ অংশে সমান দুই ভাগে ভাগ করেছে, এবং ডিএফ কর্ণটা জিই কর্ণকে ও জি এবং ওই অংশে সমান দুই ভাগে বিভক্ত করেছে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা যদি আবার দেখি যে তোমাদের একই রকম দুইটা সেট স্কোয়ারের সাহায্যে আমরা একটা সামান্তরিক অঙ্কন করতে পারি। ঠিক আছে, তাহলে তোমরা সংজ্ঞাটা এবং বৈশিষ্ট্যগুলো লিখে নাও। এখন দেখো, তোমরা একটু খেয়াল করলে দেখবে আমি এই আয়ত এবং সামান্তরিক পাশাপাশি অঙ্কন করেছি। কেন করেছি? এই দুইটার মধ্যে যাতে তুলনা করে সহজে তোমরা মনে রাখতে পারো। দেখো সংজ্ঞায় যেরকম মিল আছে যে দুইটারই বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, শুধু পার্থক্য হলো এটার কর্ণ দুইটা সমান, আয়তের কর্ণ দুইটা সমান, আর সামান্তরিকের কর্ণ দুইটা অসমান। ঠিক আছে, আবার দেখো
এইটার প্রতিটা কোণ সমকোণ, কিন্তু এটা কোনো কোনো কি নয়, সমকোণ নয়। আবার বাকি দুইটা বৈশিষ্ট্য মিল আছে। আচ্ছা, আবার তোমরা সংজ্ঞান করার সময় এই যে বৈশিষ্ট্যের মধ্যে যে কথাগুলো আমি লিখেছি, সেই কথাগুলোকে এইটার সাথে সংযুক্ত করেও তোমরা সংজ্ঞান করতে পারবা, আবার এভাবে করলেও হবে। ঠিক আছে, আশা করি সবাই বুঝছো। এরপরে আমরা পরবর্তী যে চতুর্ভুজ সেটা বলবো, সেটা হলো কি, বর্গ। দেখো আগে সংজ্ঞাটা দেখো, যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু সমান এবং কর্ণদ্বয় সমান। দেখো চারটা বাহুই সমান, চারটা বাহু, প্রত্যেকটি বাহু মানে আছে চারটা বাহু সমান এবং কর্ণদ্বয় কি সমান, তাকে আমরা বলবো কি, বর্গ। তো তোমরা সংজ্ঞাটা লিখো এবং ছবিটা এটা নিচে অঙ্কন করো। এইবার আমরা আসতেছি বর্গের বৈশিষ্ট্য। কি বৈশিষ্ট্য? প্রত্যেকটা বাহু সমান, প্রত্যেকটা বাহু পরস্পর, তোমরা এখানে লিখতে পারো পরস্পর সমান, এবং প্রত্যেকটি কোণ এক সমকোণ। এই যে এখানে যে কটা কোণ আছে, প্রতিটা কোণের পরিমাণ এক সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। এবং কর্ণদ্বয় পরস্পর সমান। এই যে আমরা দুইটা কর্ণ অঙ্কন করি, একটা হলো এসি, একটা হলো কি, বিডি। এদের দৈর্ঘ্য পরস্পর সমান হবে, অর্থাৎ এসি যদি 2 সেন্টিমিটার হয় তাহলে বিডিও 2 সেন্টিমিটার হবে। এরপরে কি, কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। দেখো আগে আমরা দেখেছিলাম আয়ত এবং সামান্তরিকে শুধু সমদ্বিখণ্ডিত করে, এখন শুধু সমদ্বিখণ্ডিত করে না, আবার সমকোণ উৎপন্ন করে। যেমন দেখো এই যে এসি কর্ণটা বিডি কর্ণকে এখানে ও বিন্দুতে সমান 2 ভাগে ভাগ করছে। এখানে দেখো এই যে এটা এবং এই কোণগুলো সমকোণ উৎপন্ন হয়েছে। এই কারণে বলছে যে বলা হয়েছে যে কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। একইভাবে তোমার এই বিডি কর্ণটাও এসি কর্ণকে এভাবে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আবার একই রকম দুটি সেট স্কোয়ারের সাহায্যে একটি বর্গ আঁকা যায়। তোমাদের বইতে শেষ অংশে দেখবে যে দুটি একই রকমের সেট স্কোয়ার নিয়ে, তোমাদের জ্যামিতি বক্সে যে সেট স্কোয়ার আছে ওইরকম দুটি একই রকম সেট স্কোয়ার নিয়ে একটা বর্গ অঙ্কন করা হয়েছে। ঠিক আছে, তো তোমরা যারা লিখতে পারো না বা পিছনে পড়ছো তারা লিখো। আচ্ছা, এরপরে আমরা আসতেছি সর্বশেষ আমাদের যে চতুর্ভুজ, সেটা হলো কি, রম্বস সম্পর্কে। দেখো আগে সংজ্ঞাটা লেখো, যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু সমান এবং কর্ণদ্বয় অসমান তাকে রম্বস বলে। আমি আবার বলছি, যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু সমান এবং কর্ণদ্বয় অসমান তাকে রম্বস বলে। তোমার সংজ্ঞাটা লিখো, তারপরে এই ছবিটা এখানে অঙ্কন করো। দেখো বর্গের সাথে মিল আছে কি, বর্গেরও প্রত্যেকটি বাহু সমান, রম্বসেরও প্রত্যেকটি বাহু সমান। শুধু পার্থক্যটা কি, রম্বসের বর্গের কর্ণ দুটিও সমান, কিন্তু রম্বসের কর্ণ দুটি কি, অসমান। অর্থাৎ এই যে আমরা দুইটা কর্ণ অঙ্কন করলাম, একটা হলো এসি এবং একটা হলো বিডি, এদের দৈর্ঘ্য সমান নয়। অর্থাৎ এটা দেখা যাচ্ছে, এটা যদি এসি যদি 3 সেন্টিমিটার হয়, বিডি হবে 2 সেন্টিমিটার বা তার চেয়ে কম বেশি, এরকম। ঠিক আছে, এবার আমরা বৈশিষ্ট্যটা দেখি। কি বৈশিষ্ট্য, তোমরা এখানে লিখে নাও বৈশিষ্ট্য। দেখো বৈশিষ্ট্যটা কি, রম্বসের প্রতিটা বাহু সমান। হ্যাঁ, চারটা যে বাহু আছে, চারটা বাহুই পরস্পর কি সমান হবে, কোনো কোণই সমকোণ নয়। এইটাই হলো মূল পার্থক্যটা বর্গের থেকে, খেয়াল রাখবা। বর্গের প্রত্যেকটা কোণই সমকোণ, কিন্তু রম্বসে কোনো কোণই সমকোণ হবে না। ঠিক আছে, কম বেশি হতে পারে কিন্তু সমকোণ হবে না। আবার কর্ণদ্বয় অসমান, একটু আগেই তোমাদের উদাহরণ দিয়ে বলেছি যে যে দুইটা কর্ণ আছে তাদের দৈর্ঘ্য কি হবে, অসমান হবে, কম, একটা একটার চেয়ে ছোট বা বড় হবে। আচ্ছা, কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ বর্গের সাথে এইটা বিষয়টা মিল আছে, যে দুইটা কর্ণ পরস্পরকে যে বিন্দুতে ছেদ করবে সেখানে শুধু সমান দুই ভাগ, একে অপরকে সমান 2 ভাগে ভাগ করবে না, ছেদ বিন্দুতে তারা 90 ডিগ্রি করে কোণ উৎপন্ন করবে। এরপরে দেখো কি বলছি, আগের তিনটা থেকেই চতুর্ভুজ থেকে এটা পার্থক্য, সেটা হল একই রকম 4টি সেট স্কোয়ারের সাহায্যে একটি রম্বস আঁকা যায়।
দেখো আগে আমরা যে তিনটা চতুর্ভুজ পড়েছি তিনটারই কিন্তু একই রকম দুটি সেট স্কোয়ারের সাহায্যে অঙ্কন করা যায়, কিন্তু রম্বসের ক্ষেত্রে একই রকম চারটি সেট স্কোয়ারের সাহায্যে একটি রম্বস অঙ্কন করা যায়। ঠিক আছে, এবার দেখো তোমরা একটু খেয়াল করলে দেখবে যে রম্বস এবং বর্গের দুইটা ছবি আমি পাশাপাশি অঙ্কন করেছি এবং বৈশিষ্ট্যগুলো পাশাপাশি লিখেছি। এর কারণে একই কারণ আগে বলেছি যে এই দুইটার মধ্যে বেশ কিছু মিল আছে যাতে তোমরা তুলনা করে সহজে মনে রাখতে পারো। যেমন সংজ্ঞাতে মিল আছে কি প্রত্যেকটা বাহু সমান, রম্বসেরও প্রত্যেকটা বাহু সমান, বর্গেরও প্রত্যেকটা বাহু সমান। শুধু বর্গের দুইটা কর্ণ সমান, কর্ণ দুইটা সমান, কিন্তু রম্বসের কর্ণ দুইটা কি অসমান। এইটাই হলো পার্থক্য, এটা খেয়াল করে লিখবে। আবার বর্গের প্রত্যেকটা কোণই এক সমকোণ, কিন্তু রম্বসের কোনো কোণই কি নয়, সমকোণ নয়। আর বাহুর দৈর্ঘ্য তো সমান দুইটারই। হ্যাঁ, কর্ণদ্বয়, এই যে প্রধান যে দুইটা পার্থক্য সেটা হলো বর্গের প্রত্যেকটা কোণ সমকোণ, রম্বসের কোনো কোণই সমকোণ নয়। বর্গের কর্ণ দুইটা পরস্পর সমান, কিন্তু রম্বসের কর্ণ দুটি পরস্পর সমান নয়। ওকে, এইভাবে যাতে তোমরা তুলনা করে মনে রাখতে পারো এবং কোনো ভুল তোমাদের না হয়। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে তোমরা এতক্ষণ আমার ক্লাস ধরে ধরে শোনার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের বাড়ির কাজ থাকবে, তোমাদের মেইন বইয়ের দেখবে 118 পৃষ্ঠা থেকে 120 পৃষ্ঠা পর্যন্ত এই চতুর্ভুজ সম্পর্কে বিস্তারিত লেখা আছে, তোমরা ওখান থেকে একটু পড়বে। আমি ওই কথাগুলো সহজ করে সুন্দর করে তোমাদের এখানে লিখে দিয়েছি, তো তোমরা আরেকটু যদি ওখান থেকে পড়ো তাহলে ভালো মতো বুঝতে পারবে। আবার নেক্সট ক্লাসে এই চতুর্ভুজগুলোতে কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে, অর্থাৎ একটা চতুর্ভুজকে কিভাবে আমরা অন্য আরেকটি চতুর্ভুজে রূপান্তর করবো, অর্থাৎ বর্গকে কিভাবে রম্বসে কিভাবে বর্গে, আয়তকে কিভাবে সামান্তরিকে, এরকম বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, তাহলে তোমরা সবাই ভালো থাকো এবং এসকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।